বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আজকে অনেকজনের কমেন্টের পরে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যারা সেলুনে কাজ করেন। আমি গত একটা ভিডিওতে মনে করছিলাম যে আসলে সেলুনের জন্য একই ভিডিও আসবে, একই বলদি আসবে, যে সৌদি আরবের ফুড সেফটি ডিপার্টমেন্টের আপনার যে বলদির প্রশ্নগুলো যেগুলো ছাড়া আপনি সনদপত্রটি ছাড়া আপনি কাজ করতে পারবেন না। ওটা হচ্ছে আমি মূলত ফুড সেফটির যেটা আছে প্রথমত ওইটা দিয়েছিলাম, যেটা খাবার দোকান, রেস্টুরেন্ট, কফি শপ এগুলোর জন্য যেগুলো হয় এগুলো। তারপরে দিয়েছিলাম হচ্ছে বডি কেয়ার মেসেজ সেন্টারের যেটা ওই বইটা, এবং কি যারা যারা পিডিএফ লাগবে বইটার, ওটা অবশ্যই এবার বইগুলো পড়তে হবে ভালো করে। বই না পড়লে আপনার পাস করার চান্স একবারে অনেক কম, 50%ও না। কারণ ক্লাস করে অনেকজন অনেক ট্রেনিং করেও তারপরেও পাস করতেছে না। কেন? আপনাকে বইটা বুঝে বুঝে পড়তে হবে। এটা বইটা একবারে নিখুঁতভাবে তারা ভিতর থেকে এবার দিছে। আজকে আপনাদের জন্য কথা না বাড়িয়ে আসলে সেলুনের যে বইটা আছে ওইটা বইটা যদি আপনাদের লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বারবার সবার কি এখানে যে সেলুনের বলদিয়া কার্ড বানাতে হলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে এবং কি বলদিয়ার যে পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। আপনার যে প্রশ্নগুলো বইটা থেকে আমি সংগ্রহ করতে পারছি বা যেগুলো ইম্পর্ট্যান্ট লাগছে আমি সাজাইছি, আশা করি এই প্রশ্নগুলোর বাইরে আসবে না। বইটা সম্পূর্ণ পড়ার পরে এই প্রশ্নগুলো তৈরি করছি, কেননা বইটা অনেক বিশাল বড়, 13 অধ্যায়ের বই। ওইখান থেকে আমি অনেকগুলো প্রশ্ন সাজেছি আপনাদের জন্য। আশা করি নিজেকে সার্থক মনে করব। ওই জন্যই বাংলাদেশিদের জন্য এই বইটা থেকে আমি অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করছি। কথা না বাড়িয়ে চলা যাক। আপনার প্রথম প্রশ্নটা আসতে পারে, এটা হচ্ছে সেলুনের জন্য, সেলুনের যে বলদিয়া তাদের জন্য। প্রথম প্রশ্নটা আসতে পারবে, কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বলতে শুধুমাত্র দক্ষতা এবং নির্ভুলতার সাথে নাপিতের দোকানের পরিষেবা সম্পূর্ণ করা বোঝায়? উত্তর হবে মিথ্যা। অর্থাৎ কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বলতে শুধুমাত্র দক্ষতা এবং আপনি যদি কাজ ভালো পারেন, অন্যান্য কিছু পারেন, তাহলে ওইটাই শুধু কর্মক্ষেত্রকে বোঝায় না। আরও যেরকম আপনার স্বাস্থ্যবিধির মেনে চলতে হবে, সব কিছু আপনার সনদপত্র অর্জন করতে হবে, আপনার যেন সংক্রামক রোগ না থাকে এগুলোও করতে হবে। আমি মূলত ভাঙিয়ে দিতেছি আপনাদের জন্য। ভিডিওতে আমি প্রশ্ন দিয়ে দিলে পারতাম, কিন্তু ভাঙিয়ে দিতেছি যেন প্রশ্নটা আপনার মনে থাকে কি বলছে এখানে। দ্বিতীয় প্রশ্নটা আসতে পারবে, কর্মক্ষেত্রে পেশাদারিত্বের ধাপগুলো সাজিয়ে লেখো। আপনার কর্মক্ষেত্রে যে পেশাদারিত্বের ধাপগুলো আছে এগুলো সাজিয়ে লেখো। স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা, কঠোরভাবে মেনে চলা, গ্রাহক এবং সমকর্মীদের সাথে সম্মানের সাথে এবং সাবধানতার সাথে আচরণ করা, তারপরে দক্ষতা এবং নির্ভুলতার সাথে চুল কাটার সেবা সম্পূর্ণ করা, সর্বশেষ জনস্বাস্থ্য এবং সংক্রামক নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ। তারপরের প্রশ্নটা আসতে পারে, রিফ্রেশার স্বাস্থ্য শিক্ষা হলো নিয়মিত প্রশিক্ষণ যা প্রতি 3 বছর পর পর অনুষ্ঠিত হয়। উত্তর হবে সত্য। আপনার রিফ্রেশার মানে যেগুলো একবারে নতুন রিফ্রেশ, ওইটা মূলত 3 বছর পর পর পরীক্ষা হয়। মানে বোঝাচ্ছে যে প্রত্যেক বছর তো আপনাকে সার্টিফিকেটের জন্য মেডিকেল করতে হবে, কিন্তু প্রতি 3 বছর পর পর আপনাকে ট্রেনিং দিতে হবে। মাদ্রাসাতে যাই আপনাকে ট্রেনিং করতে হবে, এটাই বুঝেছে। স্বাস্থ্য শিক্ষার ধরনগুলো কি কি? স্বাস্থ্য শিক্ষার ধরনগুলো কি কি সাজিয়ে লেখো, এরকম প্রশ্ন আসতে পারে। নতুন কর্মীদের জন্য কাজ শুরু করার আগে মৌলিক প্রশিক্ষণ, বর্তমান কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নিয়মগুলি মনে করিয়ে দেওয়ার জন্য ক্রমাগত প্রশিক্ষণ, এবং সুপারভাইজারদের জন্য কর্মীদের গাইড করার জন্য উন্নত প্রশিক্ষণ। তিনজনে মানে যারা নতুন তাদেরকেও প্রশিক্ষণ নিতে হবে, এবং যারা বর্তমান তাদেরকেও তাদের গুরুত্বপূর্ণ নিয়মগুলি মনে করিয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণ নিতে হবে। সুপারভাইজারদেরকে কর্মীদের গাইড করার জন্য উন্নত প্রশিক্ষণের দরকার আছে। তারপরে প্রশ্ন আছে, নিজস্ব স্বাস্থ্য পরিদর্শন শুধুমাত্র সরকারি পরিদর্শকদের দ্বারা পরিচালিত হয়? উত্তর হবে মিথ্যা। নিজস্ব স্বাস্থ্য কখনো সরকারি পরিচালকদের দিয়ে হয় না। যেরকম আপনার নখ কাটা, চুল পরিষ্কার রাখা, তারপরে পরিষ্কার কাপড় চোপড় পরিধান করা, এগুলো আপনার নিজস্ব স্বাস্থ্য পরিদর্শন। তারপরে প্রশ্ন আছে, স্বাস্থ্য সনদপত্রটি কত বছরের জন্য বৈধ? এটার উত্তর হবে 1 বছরের জন্য বৈধ। স্বাস্থ্য সনদপত্রটি মেয়াদ শেষ হওয়ার আগে এটি নবায়ন করা যায় না। উত্তর হবে মিথ্যা। আপনার স্বাস্থ্য সনদপত্রটির মেয়াদ যাওয়ার আগেই আপনি নবায়ন করতে পারবেন। তারপরে প্রশ্ন হচ্ছে, কোনটি নাপিতের জন্য কর্মক্ষেত্রে পেশাদারিত্বের সুবিধা নয়? উত্তর হবে সেবার মূল্য বৃদ্ধি করা। কোনটি নাপিতদের জন্য কর্মক্ষেত্রে পেশাদারিত্বের সুবিধা নয়, মানে সুবিধা নয়, এটা হচ্ছে সেবার মূল্য বৃদ্ধি করা। কাজ করার সময় আঘাতের ক্ষেত্রে আপনার করণীয় কি? কাজ করার সময় যদি আপনি আঘাতপ্রাপ্ত হন তাহলে আপনি কি করবেন?
অবিলম্বে সাথে সাথে কাজ বন্ধ করুন। ক্ষত স্থানটি একটি মেডিকেল ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন ফানিরোধী সুরক্ষিতভাবে। আহত স্থান ঢেকে রাখার জন্য গ্লাভস পরুন। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কাজে ফিরে যাবেন না। তারপর প্রশ্ন আসতে পারে নিম্নলিখিত কোনটি স্বাস্থ্য শিক্ষার একটি প্রকার নয়? উত্তর, দোকান মালিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ। আপনার কইছে যে নিম্নলিখিত কোনটি স্বাস্থ্য শিক্ষার একটি প্রকার নয়? দোকান মালিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ। দোকান মালিক যারা মালিকের কোনো প্রশিক্ষণ দ্বারা যারা কর্মী কাজ করবে এবং কাউকে সেবা দিবে তাদের জন্য কি প্রশিক্ষণের দরকার। যারা পর প্রশ্ন আসতে পারে নাপিতের দোকানে সরকারি স্বাস্থ্য পরিদর্শন মূল উদ্দেশ্য কি? সরকারি মূল উদ্দেশ্য হচ্ছে নাপিতের সেবার নিরাপত্তা নিশ্চিত এবং গ্রাহকদের স্বাস্থ্য রক্ষা করা। শুধুমাত্র জীবাণুমুক্ত না করা সরঞ্জাম ব্যবহার করলেই দুর্ঘটনাজনিত সংক্রমণ ঘটে। উত্তর হবে মিথ্যা। তারপরের প্রশ্ন হচ্ছে নাপিতের দোকান কর্মীদের ভূমিকা কি কি সাজিয়ে লেখো। নাপিত দোকান কর্মীদের ভূমিকা কি কি সাজিয়ে লেখো। নিরাপদ এবং স্বাস্থ্যকর চুল কাটা এবং সৌন্দর্য সেবা প্রদান, সবসময় পরিষ্কার এবং নিরাপদ সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করা, গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংক্রমক নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা। তারপরের প্রশ্ন আসতে পারে নাপিতের দোকানে পরিষেবার বৈচিত্র্য স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা বাস্তবতার গুরুত্ব বাড়িয়েছে। উত্তর হবে সত্য। সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? সংক্রামক রোগ যেগুলো এগুলো কীভাবে ছড়ায়? ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ কীভাবে ছড়ায়? ত্বকে অনুপ্রবেশের মাধ্যমে, যেমন ট্যাটু করার সময়, সরাসরি যোগাযোগের মাধ্যমে যেমন তোয়ালে বা যন্ত্রপাতি সংক্রমণ ছড়াতে পারে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন সর্দি কাশি হাঁচি এগুলোর মাধ্যমে, তারপরে খাওয়ার মাধ্যমে জীবাণু গিলে ফেলার মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। তারপরে প্রশ্ন আসতে পারে সরকারি কর্তৃপক্ষের ভূমিকা লঙ্ঘনকারীদের উপর শাস্তি আরোপের মধ্যেই সীমাবদ্ধ। উত্তর হবে ভুল, মিথ্যা। সরকারি কর্তৃপক্ষের ভূমিকা লঙ্ঘনকারীদের উপর শাস্তি আরোপের মাধ্যমে সীমাবদ্ধ নয়, এবং কি তারা জরিমানার সাথে অন্যান্য কিছু দোকান বন্ধ করে দিতে পারে এই জন্য। তারপরে প্রশ্ন হচ্ছে সংক্রামক রোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ কোনগুলো? উত্তর হবে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত যারা তারা। অন্তর্ভুক্ত রোগী তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তারপরে হচ্ছে শিশু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও সম্পূর্ণভাবে বিকশিত হয়নি, এবং বয়স্ক মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি কার্যকারিতা কাজের সম্পূর্ণ সাথে দুর্বলতা থাকে। নাপিতের দোকানের কর্মীদের তাদের কাজের ধরন প্রকৃতির কারণে ঝুঁকির সম্মুখীন হয়। তারপরে প্রশ্ন আসতে পারে বর্তমান নাপিতের দোকান স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তার গুরুত্ব বৃদ্ধির মূল কারণ কি? উত্তর হচ্ছে নতুন আরও বিপজ্জনক ধরনের অনেক ধরনের জীবাণুর উত্থান, মানে নতুন আরও অনেক ধরনের জীবাণুর উত্থান ঘটে, তাই বর্তমানে নাপিতদের দোকানে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তার গুরুত্ব অনেক বেশি। নাপিতের দোকান স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা বাস্তবায়নের অন্যতম সুবিধা কি? উত্তর হবে গ্রাহকের আস্থা এবং বারবার পরিদর্শন দোকানে আসা। গ্রাহকের আস্থা মানে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাপিতের সব কিছু, তাহলে গ্রাহক কাস্টমার আসবে বেশি। জনস্বাস্থ্যের প্রতি নাপিতের দোকানের কর্মীদের প্রাথমিক দায়িত্ব কি? উত্তর হবে নিরাপদ এবং স্বাস্থ্যকর চুল কাটা এবং সৌন্দর্য পরিষেবা দেওয়া। তারপরে প্রশ্ন ত্বকের সংক্রমণগুলো কি কি? ত্বকের ভিতরে যে সংক্রমণ হতে পারে ওইগুলো কি কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবী। রক্তের সংক্রমণগুলো কি কি? রক্তের সংক্রমণগুলো হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV AIDS, এগুলো হচ্ছে রক্তের সংক্রমণ। তারপরে শ্বাসযন্ত্রের সংক্রমণ কোনগুলি? এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, করোনা ভাইরাস, এগুলো হচ্ছে শ্বাসযন্ত্র মানে নিঃশ্বাসের সাথে এগুলো সংক্রামিত হয়। পরিবেশের সকল অণুবীক্ষণিক জীবই রোগ সৃষ্টি করে। উত্তর মিথ্যা। পরিবেশের সকল অণুবীক্ষণিক জীবই সংক্রামক জীবই রোগ সৃষ্টি করে না, অর্থাৎ কিছু আছে ভালো কিছু আছে খারাপ, তার মানে সবগুলোই আপনার রোগ সৃষ্টি করে না। ভাইরাস অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেতে পারে। উত্তর হবে মিথ্যা। ভাইরাস কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায় না। সন্দেহজনক সংক্রামক রোগের রোগীদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ কী? সন্দেহজনক সুযোগ লক্ষণ চিহ্ন দিলেও সেবা না দিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বাধ্য করা, গ্রাহককে যেন উপস্থিত ছিলেন সেই স্থানটি জীবাণুমুক্ত করা। অর্থাৎ এখানে কিছু সন্দেহজনক যদি আপনার কোনো গ্রাহক আসে নাপিতের দোকানে সেলুনে, তাহলে আপনাকে কি করতে হবে? সাথে সাথে ওই লক্ষণ চিহ্নিত দিলে সেবা না দিয়ে, অর্থাৎ আপনাকে সেবা না দিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বাধ্য করা এবং গ্রাহক যেখানে উপস্থিত ছিলেন সেই স্থানটি জীবাণুমুক্ত করা। কিভাবে জীবাণু আমাদের থেকে অন্যদের কাছে স্থানান্তরিত হতে পারে? সাজিয়ে লেখো। উত্তর হতে পারে এখানে
সরাসরি নাপিতের সরঞ্জাম স্পর্শ করে পরোক্ষভাবে দূষিত পৃষ্ঠা স্পর্শ করে তারপর সরঞ্জাম ব্যবহার করলে বা অপরিষ্কার কাপড় পরলে গয়না থেকে জীবাণু বহন করতে পারে এবং কাজের সময় তাদের স্থানান্তর করতে সাহায্য করে। তারপর অসুস্থতার সময় কাজ করলে সংক্রামক ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তারপর প্রশ্ন হতে পারে রুগীরা স্পষ্ট লক্ষণ না দেখালেও রোগ ছড়াতে পারে। উত্তর হবে সত্য। যদি কোনো রুগীর স্পষ্ট কোনো কারণ সর্দি কাশি হাঁচি এগুলো না থাকে তারপরেও সংক্রমণ থাকতে পারে, যেরকম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। কাজে যাওয়ার আগে আপনি কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আপনি কাজে যাবেন না, যেরকম জ্বর, ডায়রিয়া, বমি, গলা ব্যথা, জন্ডিস এগুলো যদি দেখা দেয় তাহলে আপনি কাজে যাবেন না। কাজ করার আগে নাপিতকে তার ব্যক্তিগত জিনিসপত্র নির্দিষ্ট স্থানে বা লকারে রাখা এবং সংরক্ষণ করা উচিত। উত্তর হবে সত্য। তারপরে প্রশ্ন আসতে পারে নাপিতের দোকানে কোন কোন গ্রুপের মানুষগুলি সংক্রামক রোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ? দীর্ঘস্থায়ী রোগের রুগী, যাদের অনেক দিন ধরে, যেরকম অনেক দিন ধরে মানুষের যক্ষা থাকতে পারে, অনেক দিন ধরে মানুষের শ্বাসকষ্ট থাকতে পারে, এই যত ধরনের রুগীদের কী হবে, নাপিতের দোকানের সংক্রামক রোগের জন্য সবচেয়ে দায়ী। নাপিতের দোকানে রক্তের মাধ্যমে নিম্নলিখিত কোন রোগ ছড়ায় না? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে শ্বাসজনিত রোগ, এটা রক্তের রোগ না। ওইখানে একটা অপশান থাকবে যে নাপিতের দোকানে রক্তের মাধ্যমে নিম্নলিখিত কোন রোগ ছড়ায় না। অন্যান্য রোগগুলো দিয়ে দিবে, কিন্তু যেরকম হ্যাপাটাইটিস, HIV, এইডস এগুলো হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়, আর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে শ্বাসযন্ত্রের মাধ্যমে। আপনাকে মনে রাখতে হবে কোনটা না বলছে কোনটা হ্যাঁ বলছে, ওই জিনিসগুলো মনে রাখবে। দৃশ্যমান ফুসকা বা ফোড়া আছে এমন গ্রাহকদের সাথে মোকাবিলা করার সবচেয়ে ভালো উপায় কী? উত্তর ভদ্রভাবে বিনয়ের সাথে পরিষেবা প্রত্যাখ্যান করুন এবং তাদের চিকিৎসা পরামর্শের নির্দেশ দিন। তারপরে প্রশ্ন আছে পরিষ্কার পোশাক শুধুমাত্র সপ্তাহের শুরুতে পরা উচিত? উত্তর হবে মিথ্যা। পরিষ্কার পোশাক পরা সবসময় উচিত, শুধু সপ্তাহের প্রথমে না, মাসের প্রথমে না। কর্মীদের অবশ্যই কর্মক্ষেত্রে ব্যাজ থাকতে হবে, কর্মচারীর নাম এবং প্রতিষ্ঠানের নাম লেখা। উত্তর সত্য। এখন বর্তমানে কর্মীদের অবশ্যই কর্মক্ষেত্রে ব্যাজ থাকতে হবে, নাম এবং প্রতিষ্ঠানের নাম সম্বলিত। তারপরে প্রশ্ন আসতে পারে আমাদের কখন হাত দেওয়া উচিত? কর্মক্ষেত্রে পৌঁছানোর পর, প্রতিটি গ্রাহকের সাথে কাজ করার আগে, গ্লাভস পরার আগে এবং পরে, টয়লেট ব্যবহার করার পরে। তারপরের প্রশ্ন আসতে হবে আমাদের কিভাবে হাত ধোয়া উচিত? শুধুমাত্র হাত ধোয়ার জন্য নির্ধারিত বেসিন ব্যবহার করা উচিত এবং তরল সাবান দিয়ে 60 থেকে 40 সেকেন্ডের জন্য হাত ভালোভাবে ঘষে প্রবাহিত চলমান পানির নিচে ধুয়ে ফেলুন। শুকানোর জন্য কাগজের তোয়ালে ব্যবহার করুন, আবর্জনা ডাস্টবিনে ফেলুন। এভাবে হাত ধুতে হবে। নতুন গ্লাভস পরার আগে হাত ধোয়ার দরকার আবশ্যক। উত্তর সত্য। একই গ্লাভস একাধিক গ্রাহকের জন্য ব্যবহার করা যেতে পারে যদি তা পরিষ্কার দেখায়। উত্তর হবে মিথ্যা। একই গ্লাভস বিভিন্ন জনের জন্য ব্যবহার করা যাবে না, একজন গ্রাহকের জন্য একবার গ্লাভস ইউজ করা যাবে। কখন পোশাক পরিবর্তন করা উচিত? ময়লা হলে তাৎক্ষণিকভাবে সাথে সাথে কী করা? পোশাক পরিবর্তন করা উচিত। জ্বর বা ডায়রিয়া মতো রোগের লক্ষণ দেখা দিলে সঠিক পদ্ধতি কী? অবিলম্বে দেরি না করে কাজ বন্ধ করুন এবং সুপারভাইজারকে জানান। আমাদের গ্লাভস ব্যবহার করার নিয়ম কী? প্রতিটি গ্রাহককে সেবা দেওয়ার পরে গ্লাভস পরিবর্তন করুন। নতুন গ্লাভস পরার আগে হাত ধুয়ে নিন। একটার বেশি কাজের জন্য একই গ্লাভস ব্যবহার করবেন না। তারপরে প্রশ্ন হচ্ছে নাপিতের দোকানে কর্মীদের জন্য নিম্নলিখিত কোনটি সঠিক স্বাস্থ্যবিধি নয়? সময় বাঁচাতে কর্মক্ষেত্রে খাওয়া দাওয়া করা। অনেক সময় দেখবেন অনেক নাপিত সময় বাঁচানোর জন্য কি আলাদা স্থানে যায়, খাবার খায় না, একই দোকানে বসে খাওয়া। এটা হচ্ছে কি কর্মীদের জন্য নিম্নলিখিত কোনটি সঠিক স্বাস্থ্যবিধি নয়? এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। পুঙ্খানুপুঙ্খভাবে জীবাণুমুক্তকরণের পর একবার ব্যবহারযোগ্য সরঞ্জাম পুনরায় ব্যবহার করা যেতে পারে। উত্তর হবে মিথ্যা। যেভাবেই আপনি জীবাণুমুক্ত করেন এটার জন্য সরঞ্জাম পুনরায় ব্যবহার করতে পারবেন না, যেরকম হাতের গ্লাভস, তারপরে আপনার কি ব্লেড, এগুলো আপনার একবার বেশি দ্বিতীয়বার ইউজ করে। কার্যকর জীবাণুমুক্তকরণের জন্য জীবাণুনাশকের দ্রবণে সরঞ্জাম সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখা প্রয়োজন। উত্তর সত্য। আপনার জীবাণুমুক্তকরণের জন্য আগাগোড়া পুনরায় সম্পূর্ণ ডুবিয়ে রাখা দরকার তরলের মধ্যে জীবাণুমুক্ত করার জন্য। সময় বাঁচাতে জীবাণুনাশক দ্রবণ সাপ্তাহিকভাবে প্রস্তুত করা উচিত। উত্তর হবে মিথ্যা। সময় বাঁচানোর জন্য জীবাণুনাশক দ্রবণ 1 সপ্তাহের জন্য বানানো, প্রত্যেক দিনেই বানানো উচিত। নিম্নলিখিত কোন সরঞ্জামগুলি আংশিক কম বিপজ্জনক বলে মনে করা এবং মাঝারি থেকে উচ্চমানের জীবাণুমুক্তকরণের প্রয়োজন? উত্তর কাঁচি।
অর্থাৎ যে কেঁচিগুলো আপনি কাটেন ওইগুলো সরঞ্জামগুলি আংশিক বিপজ্জনক বলে মনে করা হয় এবং মাঝারি থেকে উচ্চমানের জীবাণুমুক্তকরণ প্রয়োজন। মানে আপনি নির্বীজনের মাধ্যমে এগুলো আপনাকে জীবাণুমুক্ত করতে হবে। সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণু মুক্ত করার পদ্ধতিগুলো কি কি? প্রাথমিক পরিষ্কার, প্রধান পরিষ্কার, ধুয়ে ফেলা, জীবাণুমুক্তকরণ, শুকানো। ওই যে হাত ধোয়ার বেসিংয়ের মতো যেগুলো আসলে খাবার দোকানের এরকমই এখানেও এটা আপনার সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করার পদ্ধতিগুলো হচ্ছে প্রথমে প্রাথমিক পরিষ্কার করা, তারপরে যেরকম আপনার চুল টুল থাকলে ধুয়ে ফেলা, তারপরে প্রধান পরিষ্কারের মধ্যে আপনার ভালো করে ধোয়া, তারপরে পানি ওই যে ডিটারজেন্ট দিয়ে ধোয়া, তারপরে আপনার ধুয়ে ফেলা মানে পরিষ্কার পানির মধ্যে সচল পানির মধ্যে ধুয়ে ফেলা জীবাণুমুক্তকরণের জন্য তরল অথবা আপনার বেগুনি রশ্মি অথবা আপনার ওভেনের মাধ্যমে যেটা ডিগ্রি সেলসিয়াস মানে হাই তাপমাত্রার মাধ্যমে শুকানো, তারপরে আপনার যে ভালো তয়লে বা কাগজ দিয়ে শুকানো। রেজার ব্লেড পরিচালনা করার সঠিক উপায় কি? মাত্র একবার ব্যবহার করুন এবং ফেলে দিন, নিষ্পত্তি করুন। কেন নাপিতের সরঞ্জাম পকেটে রাখা নিষিদ্ধ? পুনঃদূষণ এবং জীবাণু স্থানান্তর রোধ করতে। আপনার নাপিত অনেক সময় দেখবেন জ্যাবের মধ্যে কি করে কেচি এগুলো রাখে, এগুলো রাখা উচিত নয়। এখন পুনঃদূষণ এবং জীবাণু স্থানান্তর রোধ করতে এগুলো রাখা নিষিদ্ধ। নাপিতের দোকানে নিরাপদ বর্জ্য নিষ্কাশন কেন গুরুত্বপূর্ণ? নিরাপদ বর্জ্য নিষ্কাশন কেন গুরুত্বপূর্ণ? সংক্রামক ছড়িয়ে পড়া রোধ করতে, দোকানের তা বজায় রাখে এবং কর্মী এবং গ্রাহককে আঘাতের হাত থেকে রক্ষা করতে। তারপরে প্রশ্ন আসতে পারে আপনার নাপিতের দোকানের সমস্ত পৃষ্ঠতল একই ফ্রিকোয়েন্সিতে পরপর পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা উচিত। উত্তর হবে মিথ্যা। নাপিতের দোকানের সমস্ত পৃষ্ঠতল একই জিনিস একই রকমের ফ্রিকোয়েন্সিতে নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে উচিত নয়, সাথে সাথে করা উচিত। নিষ্পত্তিযোগ্য চেয়ার কভার ব্যবহার করলে চেয়ার পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার প্রয়োজন হয় না। উত্তর মিথ্যা। আপনাকে নিষ্পত্তিযোগ্য চেয়ার কভার ব্যবহার করলে চেয়ার পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার প্রয়োজন হয় না। আপনার যদি কভার দেন তারপরেও চেয়ার আপনাকে জীবাণুমুক্ত করতে হবে। বর্জ্য পাত্রগুলি ময়লা ফেলার জুড়িগুলি অবশ্যই প্রতিদিন ধুয়ে ফেলতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে। উত্তর হবে সত্য। আপনার ডাস্টবিন যেটা আছে ময়লা ফেলার যেটা আছে ওটা অবশ্যই প্রত্যেক দিন ধুয়ে ফেলতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে। বাষ্পীয় নির্বাচন, অটোক্লেভ এবং শুকনো তাপীয় নির্বাচন, চুলা এবং ওভেনের সেটিং কীভাবে করতে হবে? আপনার অটোক্লেভের নির্বাচনের অটোক্লেভে আপনার কি করতে হবে? তাপমাত্রা এবং চাপে 120 ডিগ্রি সেলসিয়াস সময় 15 থেকে 30 মিনিট সেট করতে হবে এবং যেটা ওভেন বা শুকনা চুলা ওটাতে তাপমাত্রা 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস এবং নির্বাচনের সময় 1 থেকে 2 ঘন্টা সেট করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে বহু ব্যবহারের সরঞ্জাম জীবাণুমুক্ত করার ধাপসমূহ কী কী? সরঞ্জাম ভালোভাবে পরিষ্কার করুন, চুল এবং ময়লা দূর করুন, সরঞ্জামগুলি অতিবেগুনি আলোর রশ্মি ডিভাইস মেশিনের ভিতরে রাখুন, মেশিন ডিভাইস বা চালু করুন এবং নির্ধারিত সময় মেনে চলুন কার্যকরভাবে করার জন্য। তারপর প্রশ্ন আসতে হবে নাপিতের দোকানে পড়ে যাওয়া চুল পরিচালনা করার সামলানোর সবচেয়ে উপায় কী? প্রতিটি সেবা দেওয়ার পরে এটি সংগ্রহ করুন। অর্থাৎ নাপিতের দোকানে যদি মাথার চুল পড়ে যায় আপনার কাজ করার সময় তাহলে বা সবচেয়ে ভালো উপায় কি? প্রতিটি সেবা দেওয়ার পর মানে একজনকে আপনি কাটার পরে সাথে সাথে চুলগুলো সংগ্রহ করুন। নাপিতের দোকানে বর্জ্যপাত্রের আদর্শ বৈশিষ্ট্যগুলো কি কি? কীটপতঙ্গ প্রতিরোধী এবং পা দিয়ে চালিত। অর্থাৎ আপনার ডাস্টবিনগুলো অবশ্যই পা দিয়ে খোলা যায় এরকম এবং কীটপতঙ্গ নাই এরকম হতে হবে, ঢুকতে পারে না এরকম। নাপিতের দোকানে কীটপতঙ্গ লক্ষণ খেয়াল করার সময় সঠিক পদ্ধতি কি? কোনো কিছু দেখলে পর্যবেক্ষণ করলে সাথে সাথে সুপারভাইজারকে জানানো। নাপিতের দোকানের জন্য পৌরসভার নির্ধারিত প্রয়োজনীয়তাগুলি শুধুমাত্র গ্রাহকের সুরক্ষার জন্য। উত্তর হবে মিথ্যা। নাপিতের দোকানের জন্য পৌরসভার নির্ধারিত প্রয়োজনগুলি শুধুমাত্র গ্রাহক না সবার জন্যই, কর্মী এবং গ্রাহক সবার জন্য। নাপিতের দোকান গ্যাসের লাইটিং আলো অনুমোদিত। উত্তর হবে মিথ্যা। গ্যাসের লাইট অথবা আলো গ্যাসের আলো এগুলো অনুমোদিত নয়, এখানে গ্যাস চালিত কিছু অনুমোদিত নয়। নাপিতের দোকানে কাজ করার আগে আপনাকে অবশ্যই স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। উত্তর হবে সত্য। জীবাণু কোথায় উপস্থিত থাকে? এই যে অণুবীক্ষণিক জীব সবখানে উপস্থিত থাকে, বাতাস, খাদ্য, পানি এবং বিভিন্ন পৃষ্ঠজল, যদিও বেশিরভাগ জীবাণুই জীব ক্ষতিকারক নয়। তারপরে প্রশ্ন আসতে অপরিষ্কার হাত ও সরঞ্জাম মধ্যে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়া জনিত রোগের নাম কি? অপরিষ্কার হাত ও সরঞ্জামের মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্টেফিলোকাস এবং হচ্ছে
ইম্পোর্টিগু। নাফিতের দোকানের সংরক্ষণের স্থান স্টোরেজ এরিয়া কত 10 বর্গ মিটারের বেশি হতে হবে? উত্তর হবে মিথ্যা। নাফিতের চেয়ারগুলির মধ্যে ন্যূনতম কতটুকু দূরত্ব প্রয়োজন? 1.5 মিটার, অর্থাৎ 1.5 মিটার, 1.5 মিটার। সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতিগুলো সাজিয়ে লেখো। হালকা গরম পানি দিয়ে হাত পুরো ভিজিয়ে তরল সাবান ব্যবহার করুন। হাত শক্ত করে ঘষুন, বিশেষ করে আঙ্গুলের ডগা, মাথা। প্রবাহিত চলমান পানির নিচে হাত ভালোভাবে ধুন। শুকনো কাগজের তোয়ালে ব্যবহার করুন। এই প্রশ্নটা আসতে পারে। নাপিতের দোকানে নিম্নলিখিত কোনটি প্রয়োজনীয় মৌলিক সরঞ্জামগুলির মধ্যে একটি নয়? পোকামাকড় বিদ্যুৎ স্পৃষ্টকরণ যন্ত্র। নাপিতের দোকানে নিম্নলিখিত কোনটি প্রয়োজনীয় মৌলিক সরঞ্জামগুলির মধ্যে একটি নয়? পোকামাকড়ের জন্য বিদ্যুৎ স্পৃষ্টকরণ যন্ত্র এটা মৌলিক নয়। গ্রাহকের ব্যক্তিগত সরঞ্জাম কিট ব্যবহার করার সময় সঠিক পদ্ধতি কী? দোকানে সংরক্ষণ না করে এটি ব্যবহারের অনুমতি দিন। যে ফার্স্ট এইড বক্সগুলো আছে এগুলো দোকানে শুধু সংরক্ষণ না করে এটি ব্যবহারের অনুমতি দিতে হবে। হাত ধোয়ার আগে গয়না এবং হাত ঘড়ি খুলে ফেলতে হবে। উত্তর সত্য। তরল জীবাণুনাশক ব্যবহার করে বহু ব্যবহার সরঞ্জাম জীবাণুমুক্ত করার ধাপসমূহ কী কী? একত পরিষ্কার করা, জীবাণুনাশক প্রস্তুত করা, জীবাণুমুক্ত করা, শুকানো। একই গ্লাভস একাধিক গ্রাহকের জন্য ব্যবহার করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত সেগুলি পরিষ্কার দেখায়। উত্তর হবে মিথ্যা। হাত ধোয়ার দক্ষতা কাজে পরিণত করার মানদণ্ডের প্রয়োজনীয়তার স্বার্থ কী? গয়না এবং কবজির গড়ি ফুলে ফেলা, হাত ধোয়া, সিল্ক বা বেসিন ব্যবহার করা, গরম পানি এবং তরল সাবান ব্যবহার করা, হাত ভালোভাবে ঘষে আঙ্গুলের ও কবজি চারপাশে ধুয়ে ফেলা, পরিষ্কার পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলা, পরিষ্কার কাগজের তোয়ালে টিস্যু ব্যবহার করা, ট্যাপ বন্ধ করা। পরিষ্কার হাত দিয়ে সরাসরি পানির কল, ট্যাপ, ময়লা জুড়ি স্পর্শ করবেন না। অতিবেগুনি রশ্মি ব্যবহার করে সরঞ্জাম জীবাণুমুক্ত করার সময় জীবাণুমুক্ত প্রক্রিয়া চলাকালীন ডিভাইসটি মেশিনটি খোলা যেতে পারে। উত্তর হবে মিথ্যা। অতিবেগুনি সময় জীবাণুমুক্ত করার সময় জীবাণুমুক্ত প্রক্রিয়া চলার সময় মেশিনটি বা ডিভাইসটি খোলা যাবে না। ব্যবহারের পরে গ্লাভস অপসারণের সঠিক পদ্ধতি কী? আপনি যদি ব্যবহার করেন গ্লাভসটা, তারপর অপসারণের সঠিক পদ্ধতি কবজি থেকে প্রথম গ্লাভস খুলে ফেলুন, তারপর দ্বিতীয় গ্লাভসের কিনারার নিচে খালি আঙ্গুল ঢুকিয়ে ফেলুন। গ্লাভস পরা এবং অপসারণের দক্ষতাকে কাজে পরিণত করার মানদণ্ড প্রয়োজনীয় শর্তগুলো কী কী? গ্লাভস পরার আগে হাত ধুয়ে নিন। প্রয়োগের সময় গ্লাভসের বাইরের পৃষ্ঠা স্পর্শ করবেন না। হাত দূষণ প্রতিরোধ করে এমনভাবে গ্লাভস সরান। সঠিকভাবে ব্যবহৃত গ্লাভস নিষ্পত্তি করুন। গ্লাভস খুলে ফেলার পর হাত ধুয়ে নিন। নোংরা বা ছিঁড়ে গেলে নিয়মিত গ্লাভস পরিবর্তন করুন। একক ব্যবহারের পরে গ্লাভস পুনরায় ব্যবহার করবেন না। তারপরে প্রশ্ন আছে, তরল জীবাণুনাশক ব্যবহার করে সরঞ্জাম পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার সময় প্রথম ধাপ কী? উত্তর সরঞ্জামগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে এবং চুল ময়লাও দূর করুন। তারপর প্রশ্ন, নাপিতের দোকানে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ? পণ্যের বোতল। পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা শুধুমাত্র ব্যবসা মালিকদের দায়িত্ব। উত্তর মিথ্যা। পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা শুধুমাত্র ব্যবসা মালিকের নয়, কর্মীর সবারই এটা দায়িত্ব। নাপিতের দোকানে রাসায়নিক পদার্থ ব্যবহার করার সময় অবশ্যই গ্লাভস পরতে হবে। উত্তর হবে সত্য। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এমন জায়গায় রাখা উচিত যেখানে পৌঁছানো কঠিন। উত্তর হবে মিথ্যা। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম অবশ্যই সহজ জায়গায় রাখতে হবে। পৃষ্ঠতল পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জন্য পৃষ্ঠের উপর দ্রবণ রাসায়নিক কত মিনিট পর্যন্ত রাখা উচিত? 30 থেকে 5 মিনিটের সরঞ্জাম পরিষ্কারের দক্ষতা অর্জনের উদ্দেশ্য কী? উত্তর সংক্রমণের বিস্তার রোধ করা এবং গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্য বজায় রাখা। তরল অতিবেগুনি রশ্মি স্প্রে জীবাণুনাশক ব্যবহারের উদ্দেশ্য কী? নাপিতের দোকানে সেবা দেওয়ার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো কার্যকর জীবাণুমুক্তকরণ নিশ্চিত করা। ত্বকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়লে সঠিক পদ্ধতি কী? ত্বকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়লে 15 থেকে 20 মিনিট ধরে চলমান পানি এবং সাবান দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। নাপিতের দোকানে পেশি কঙ্কালজনিত অর্থাৎ মাংসপেশি ও হাড়ের রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায় কী? নিয়ন্ত্রণযোগ্য নাপিতের চেয়ার এবং চুল ধোয়ার সিল্ক ব্যবহার করা। নাপিতদেরকে কত ঘন্টা পর পর মাস্ক পরিবর্তন করতে হবে? অর্থাৎ নাপিতদেরকে কত ঘন্টা পর পর মাস্ক প্রতি 4 ঘন্টা পর পর। নিম্নলিখিত চিহ্নগুলির মধ্যে কোনটি বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্দেশ করে? মাথার খুলি এবং আড়াআড়ি চিহ্ন। এখানে কয়েকটা প্রশ্ন থাকবে, আশ্চর্যবোধক, বিস্ফোরক, তারপরে তাপদাহ, এগুলোর মধ্যে হবে মাথার খুলি এবং আড়াআড়ি চিহ্ন যদি ওইটা বিষাক্ত রাসায়নিক হয়। যদি পরিবেশগত হয় মাছ ও গাছ। যদি বিস্ফোরক হলে এখানে দেখবেন একটা বিস্ফোরণের চিহ্ন আসবে। যদি ক্ষয়রোধী হয় তাহলে আশ্চর্যবোধক চিহ্ন। যদি আপনার কি হয়, আরও এরকম কয়েকটা প্রশ্ন আছে, ওইগুলো আপনাকে ভিডিওর মধ্যে দেখবেন, বইতে ভালো করে পড়লে আপনি ওইটা দেখবেন। নিয়মিত এবং প্রতিটি নতুন গ্রাহকের জন্য সরঞ্জাম পরিবর্তন করা উচিত। উত্তর সত্য। পরা বা অপসারণ
সময় প্রতিরক্ষামূলক সরঞ্জামের বাইরের পৃষ্ঠে কী করা উচিত নয়, হাত দিয়ে স্পর্শ করা উচিত নয়। নাপিতের দোকানে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকির প্রভাবে কী ঘটতে পারে? আঘাত পাওয়া, ক্ষত, ফ্র্যাকচার হওয়া এবং ত্বকের অ্যালার্জি ও শ্বাসকষ্ট ছড়িয়ে পড়া। পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য কে দায়ী? উত্তর, প্রতিষ্ঠানের প্রতিটি ব্যক্তিরই ভূমিকা রয়েছে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য। গরম পানির দুর্ঘটনার সাধারণত কারণগুলো কি কি? উত্তর, চুল ও সরঞ্জাম ধোয়ার সময় পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা, তাপমাত্রা পরীক্ষা না করে সরাসরি মাথার ত্বক বা হাতে পানি দেওয়া, অনিচ্ছাকৃতভাবে গরম এমন ঠান্ডা পানির মধ্যে পরিবর্তন করা। ধারালো ব্লেড ও সরঞ্জাম গ্রাহকের কী সংক্রমণের ঝুঁকি ফেলতে পারে? যেরকম ধারালো সরঞ্জাম, ব্লেড সরঞ্জাম, এগুলো কি? হেপাটাইটিস ও HIV AIDS। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম কি কি? সাজিয়ে লেখো। ভিনাইল, ল্যাটেক্স গ্লাভস, মাস্ক, কাটিং ক্যাপ, চোখের চশমা, প্লাস্টিক অ্যাপ্রন। প্রাথমিক চিকিৎসার কিটে কি কি জিনিসপত্র থাকে? এক, বিভিন্ন আকারের আঠালো ও জীবাণুমুক্ত ব্যান্ডেজ। পোড়া চিকিৎসার ড্রেসিং সরঞ্জাম, টুইজার, চিমটি, কাঁচি, সৌকা, পিন, ক্ষত জীবনমুক্ত করার জন্য, মোচার জিনিস, ঘটনা রেকর্ড করার জন্য কাগজ ও পেন্সিল। প্রাথমিক চিকিৎসা কিটটা কীভাবে পরিচালনা করা হয়? প্রতিষ্ঠানের প্রাথমিক চিকিৎসা কিটের অবস্থান জানুন, নিশ্চিত করুন যে কিট বক্সটি সহজে প্রবেশের স্থান আছে, নিয়মিত বক্সের জিনিসপত্র দেখুন এবং ব্যবহারের আইটেম পরিবর্তনের জন্য অনুরোধ করুন। কিটের জিনিসপত্র কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে প্রশিক্ষণ দিন। তারপরে প্রশ্ন, দীর্ঘ সময় ধরে ভুলভাবে দাঁড়িয়ে থাকলে পেশি কঙ্কালজনিত রোগ হতে পারে। উত্তর, সত্য। কিছু ভিডিও আসবে, ভিডিওগুলো হয়তো কিছু আসবে সঠিক, কিছু ভুল। আপনাকে ভিডিওগুলো দেখে শনাক্ত করতে হবে যে সঠিক না ভুল।